রহিম। পুলিশ প্রবিধান 1943। পুলিশ প্রবিধানের প্রবিধান হচ্ছে 1 থেকে 1290, অধ্যায় হচ্ছে 26টে। আমরা গুরুত্বপূর্ণ 120টে দ্বারা মুখস্থ করবো, যেখানে যেখান থেকে আমাদের সিংহভাগ সময় প্রশ্ন আসে এইগুলোই পড়বো। এছাড়াও অতিরিক্ত যে আরো 150-200 দ্বারা প্রবিধান পড়বো, এখান থেকে এমসিকিউ পড়বো। আমি দেখেই বলবো, রিডিং করে বলবো, আপনারা শুধু জোরে জোরে বলার পরে খেয়াল করবেন, ওই এমসিকিউ গুলো আপনারা উত্তর করবেন এবং এমসিকিউ আসলে তখন পারবেন। আমি বলার পরে আপনারা মাঝে মধ্যে এই বইগুলো দেখবেন, মূল বই দেখে ওইখানে পয়েন্ট আউট বা পেন্সিল দিয়ে দাগ দেবেন। আমি যে পড়া আপনাদের সামনে উপস্থাপন করি, এটা 2003 সালে আমি এইভাবেই শিখছিলাম। ঠিক আছে, আমি কোনো গাইড, কোনো এমসিকিউর বোর্ড সহযোগিতা নেই না। আমি ক্লাস মূল বই মানে ছাত্রদের কাছে পড়ছিলাম এবং মূল বই দেখে আমি আপনাদের সাথে আলোচনা করি। ঠিক আছে, আপনাদের সহযোগিতা কারণে আমাদের এই ক্লাস সুন্দর এবং দীর্ঘ সময়, দীর্ঘ প্রায় বছর খানিক হতে যাচ্ছে। যাক, আপনারা সহযোগিতা অব্যাহত রাখবেন। পুলিশ প্রবিধানের 1-এর ক হচ্ছে অফিসার। পুলিশ, জয়দেব স্যার সাইলেন্ট করবেন। পুলিশ প্রবিধানের 1-এর ক হচ্ছে অফিসার। প্রত্যেক সদস্যই অফিসার হিসাবে গণ্য হবে। 33 ধারা হচ্ছে জনসাধারণের প্রতি আচরণ। 33 ধারা জনসাধারণের প্রতি পুলিশের কিরকম আচরণ হবে বা ব্যবহার হবে সেই সম্পর্কে বলছে। 34 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সঙ্গে সম্পর্ক। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে সম্পর্ক 34। 35 ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটির ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি আইনে 12, পুলিশ আইনের 5 এবং পুলিশ প্রবিধানের 35 বিধিতে উল্লেখ আছে। এরপর আসেন 53 এসআর মামলা বা গুরুত্বপূর্ণ মামলা। এসআর মামলা বা গুরুত্বপূর্ণ মামলা 61 চৌকিদার প্যারেড, 61 চৌকিদার প্যারেড, 61 চৌকিদার প্যারেড, 62 ট্যুর ডায়েরি, 62 ট্যুর ডায়েরি এএসপি থেকে তদন্ত হয়, 62 ট্যুর ডায়েরি। তারপরে 68 কেস ডায়েরি হেফাজত, কেস ডায়েরি রক্ষণাবেক্ষণ বা হেফাজত, কেস ডায়েরি হেফাজত 68 কেস ডায়েরি। এরপরে আসেন 86। 86 আছে পুলিশ জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে। 86 পুলিশ জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে। 87 পুলিশ চাঁদা গ্রহণ করতে পারবে না। মসজিদ, মন্দির, গির্জা, প্যারোলে কোন ধর্মীয় প্রতিষ্ঠান বা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানে পুলিশ চাঁদা গ্রহণ করতে পারবে না। 88 অস্ত্র আওতা হইতে অব্যাহতি দেওয়া। অস্ত্র আইনের থেকে পুলিশ অস্ত্র থেকে অব্যাহতি দেওয়া। 88 হলো অস্ত্র থেকে অব্যাহতি দেওয়া। তারপর হচ্ছে 100 দ্বারা পুলিশ সুপার এবং সমপদ মর্যাদার অফিসার বিরুদ্ধে ফৌজদারি এবং দাঁড়ি মামলার ফলে পরবর্তী ব্যবস্থা বা অবৈধকরণ। অবৈধকরণ পুলিশ প্রবিধানের 106 প্রবিধানের 106 হচ্ছে সরকারি কর্মচারীর আচরণ বিধি। প্রবিধানের 106 সরকারি কর্মচারীর আচরণ বিধি ও 107 প্রচার সংস্থার সাথে সম্পর্ক রাখা যাবে না। প্রচার সংস্থার সাথে প্রচার কাজ, সাংবাদিকতা বা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাথে আপনি পেশাদার হিসাবে নিয়োজিত হবেন না। 109 টাকা ধার লেনদেন। এই টাকা ধার লেনদেন জুরিদার ভাই ব্যতীত সেদিন আলোচনা করছিলাম, টাকা ধার লেনদেন নেওয়ার বিধিবিধান সম্পর্কে নিষেধ করা আছে। এটা হচ্ছে খুব বড় একটা অপরাধ। 110 সরকারি নিলামে করা বা সরকারি নিলামে অংশগ্রহণ। 110 সরকারি নিলাম করা। 110 সরকারি নিলাম করায়। 111 বেসরকারি কোম্পানির শেয়ার করায় বা গ্রহণ। তারপরে 114 সরকারি সম্পত্তির ক্ষতি সাধন। সরকারি সম্পত্তি যদি আমি আপনি ক্ষতি করি, সেই ক্ষতির টাকা সরকার দাবি করলে আমি আপনি দিতে বাধ্য। 117 সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। পুলিশ প্রবিধান 117 সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। 118 অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 120 অপরাধ সম্পর্কে অবহিতকরণ, অপরাধ সম্পর্কে সংবাদ দেওয়া, যা পুলিশ আইনের 23, ফৌজদারি কার্যবিধি 150। আমরা রেগুলার, বিশেষ করে আমাদের এই ভিডিওটা খুব পছন্দ করে। এরপরে আসেন 120 এর পরে আসতেছে
120-এর পরে 130, 130 আছে বিশেষ দোকান পরিদর্শন, 130 বিশেষ দোকান পরিদর্শন, বিশেষ দোকানের রেজিস্টার এবং মফস্বল ডায়েরিতে লিপিবদ্ধ করে আলোচনা করছিলাম। 120-এর পরে আপনারা পড়বেন হচ্ছে আমার কাছে মানে 134, 134 সমাবেশ এবং শোভাযাত্রা নিষিদ্ধ করার জন্য পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট থেকে আবেদন করবেন এবং ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করবে। তাহলে 134 ধারায় সমাবেশ বা শোভাযাত্রা সমাবেশ বা শোভাযাত্রা স্থানে 144 ধারা জারির জন্য পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট নিকট আবেদন করে। এরপরে আসেন 100 134 পরে 141 রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। পুলিশ আইনের 41, 142 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অফিসার নির্দেশ দেবেন বা আদেশ দেবেন। পুলিশ আইনের 30-এর কয়ের 30-এর কয়ের 1, এছাড়া ফৌজদারি কার্যবিধি আইনের 127, 143 সমাবেশ সমাবেশ ও শোভাযাত্রা বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করবেন। সমাবেশ এবং শোভাযাত্রা বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করবেন পুলিশ আইনের 30-এর কয়ের 2 এবং পুলিশ ফৌজদারি কার্যবিধি আইনের 128। বৈধ সমাবেশ কখন অবৈধ সমাবেশে পরিণত হবে তখন দেখুন বৈধ সমাবেশ ছিল 30-এর কয়ের 1 এবং যখন তার নির্দেশ আদেশ অমান্য করছে তখন অবৈধ সমাবেশে পরিণত হবে 30-এর কয়ের 2। এলো তার উত্তর। এরপর আসেন 145, 145 হলো সশস্ত্র পুলিশ দল মোতায়েন। সশস্ত্র পুলিশ দল মোতায়েন আমরা তল্লাশি পূর্বে আগের সময় যখন লিখি তখন এই ধারাটা হুবহু ব্যবহার করা হয় এবং এই ধারা আমাদের তখন কাজে লাগবে। এরপরে আসেন 151 ধারা পড়ব। 151 থেকে শুরু এই 151, 152, 153, 154, 155, 156 হুবহু পড়বেন, মুখস্থ টাইপিং করে রাখবেন কারণ আমাদের পুস্তক সহ এবং পুস্তক ছাড়া পরীক্ষা হয়। পুস্তক সহ হলে তো আপনি পারলেন আলহামদুলিল্লাহ, পুস্তক ছাড়া হলে সিম্পল এর উপর আপনি সম্মুখ ধারণা লিখতে থাকবেন, সেই সম্পর্কে আপনি ধারণা লিখতে থাকবেন, আপনারা আরো খুশি হবেন। এই বর্তমান যুগে গতবার এটিএসআই টা প্রশ্ন হয়েছিল সম্ভবত বুঝে গেলাম আজকে সেই লোকটা আমার কাছে বলছে মানে এমন কিছু প্রশ্ন আসবে আপনি সাধারণ জ্ঞানে লিখবেন যেমন সমন জারির প্রয়োজনীয়তা কি, গ্রেপ্তারের উদ্দেশ্যগুলো কি কি। এইখানে কিন্তু আপনি ধারাবাহিক লেখার সুযোগ নেই, মানে সমন জারির উদ্দেশ্য, পরোয়ানা জারির প্রয়োজনীয়তা, এই প্রশ্নগুলো আসলে আপনি একটা সাধারণ আইকিউ এবং আপনি কি পরিমাণ পড়ছি বা আমরা কি পরিমাণ জানি সেই সম্পর্কে ব্রিফ করবেন। এছাড়াও দণ্ডবিধি আইন যখন আপনাদের সাথে আমি আলোচনা করছি প্রমাণ কিভাবে প্রমাণ করবেন সেই সম্পর্কে আলোচনা করছিলাম। প্রমাণের কমসে কম 4 থেকে 5টা কথা লিখবেন। এছাড়াও যদি কোনো আইনের উপাদান বৈশিষ্ট্য আছে তখন আপনি ওই আইন থেকে ওর বৈশিষ্ট্য উপাদান যেভাবে পারেন ধারাবাহিক ক্রমে 1, 2 বা স্টার এক চিহ্ন দিয়ে লিখতে থাকবেন। অবশ্যই পারবেন কারণ দীর্ঘদিন আপনারা এই আইন শোনেন বা লেখেন, আমাদের কাছে আইন শোনেন, তাহলে এই প্রশ্নগুলো দেখে কখনো বিচলিত হবেন না, ভয় পাবেন না। যেমন মারামারির উপাদান, তারপরে বেআইনি সমাবেশের উপাদান, বেআইনি সমাবেশে একটা লোককে আপনি গ্রেফতার করলেন, সেই লোক যে অপরাধ করছে কিভাবে প্রমাণ করবেন, তখন ওই কথাগুলো লিখবেন। পূর্বে দণ্ডবিধি আইনে আলোচনা করছিলাম ব্যাপক প্রতিবারই এর প্রমাণ পদ্ধতি, উপাদান, বৈশিষ্ট্য এবং পুলিশ প্রবিধানের যে আমরা এখন পড়বো 151 ধারা। 151 ধারা হুবহু যে আপনি মুখস্থ করে লিখবেন এরকমটাও না এবং এই যেমন আমরা 54 ধারায় 11টা কলাম আছে, 11টা কলামের আপনি ভুলভাল লেখার সুযোগ নেই। এছাড়াও এছাড়াও যে গুরুতর আঘাতের যে 8টা কলাম আছে উল্টো পাল্টা লেখার সুযোগ নেই। আপনার তারপরে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে আপনি 99 যে 4টে কলাম আছে আপনি আগে পরে লেখেন সমস্যা নেই, কিন্তু 100 যে কয়টা কথা আছে উল্টো পাল্টা লেখার সুযোগ নাই 103। তাই যেটা উল্টো পাল্টা বা আগে পরে লিখলে সমস্যা নেই সেই সম্পর্ক মাঝে মাঝে আপনাদের সাথে আলোচনা করব, খেয়াল করবেন। আর যেটা আগে পরে লিখলে সমস্যা নাই সেটা আপনি আপনার মনের মতো করে যখন যেটুকু মনে আসে সেটা লিখবেন, ঠিক আছে। এখন আসেন 151 সশস্ত্র দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। এখানে ম্যাজিস্ট্রেটের দায়িত্বের সাথে দেখবেন আমাদের পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য আছে। তাহলে দুটো জিনিস একসাথে, আবার পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য আছে সেখানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ব্রিফ করা আছে।
আমি আপনাদের সাথে মূল বই দেখেই বলবো, এমসিকিউ বলবো, এবং সংক্ষেপে যে কথাটা বলবো ওই কথাটা আপনার পেন্সিল দিয়ে লিখবেন, অথবা এইভাবে আপনি সংক্ষেপ করে মুখস্থ করে নেবেন। এতটুকু আপনার প্রতি আমার অনুরোধ। তাহলে সশস্ত্র দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। 1 নম্বরে পুলিশ দলের অধিনায়ক কর্তৃক পুলিশের দায়িত্ব বিন্যাস কাজে তিনি হস্তক্ষেপ করবেন না। মানে পুলিশের যে ডিউটি বন্টন ওখানে করবে সমাবেশ স্থানে, পুলিশকে কার কোন জায়গায় দায়িত্ব মুভমেন্ট দেবে এই বিষয়ে ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবে না। ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকতেই পারে, কিন্তু আমাদের এই ডিউটি বন্টন, এই ডিউটি বিন্যাস বা ডিউটি কিভাবে কোথায় দাঁড়াবে এই বিষয়ে ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবে না। আপনার যদি বিন্যাস কথাটা মনে নাও থাকে, আপনি লিখবেন ডিউটি বন্টন বা ডিউটি ভাগ বটনা করে বা ডিউটির দায়িত্ব যার যেখানে দেবে এই কাজে ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবে না। শুধু বিন্যাস মনে নাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে পুলিশের দায়িত্ব বিন্যাস কাজে বা যে পুলিশের দায়িত্ব বন্টনের সময় ম্যাজিস্ট্রেট এই কাজে হস্তক্ষেপ করবে না। পুলিশের দায়িত্ব বন্টনের সময় বা তাদের দায়িত্ব কাজের সময় পুলিশ ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবে না। কখন বল প্রয়োগ, 2 নম্বর 151 লাগবেন। কখন বল প্রয়োগ করা হবে, কখন গুলি বর্ষণ করা হবে তার নির্দেশ ম্যাজিস্ট্রেট দেবেন। কখন বল প্রয়োগ করা হবে, কখন গুলি বর্ষণ করবেন ম্যাজিস্ট্রেট তার নির্দেশ দেবে। এখানে কিন্তু 2 লাইন, কথা বললাম 3 শব্দ বা 4 শব্দ ব্যবহার করে। এই 4 শব্দ আপনারা দাগ দিয়ে সুন্দর করে মুখস্থ করবেন বা মনে রাখবেন, আপনার যেগুলি মনে হয় আপনাকে সহজ করার জন্যই আমাদের এই আয়োজন। তাহলে 2 লিখবেন কি, বল প্রয়োগ বা গুলি বর্ষণ কখন করা হবে তা ম্যাজিস্ট্রেট নির্দেশ দেবে। তা ম্যাজিস্ট্রেট নির্দেশ বা সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং এই বল প্রয়োগ করার জন্য অধিনায়ককে তিনি নির্দেশ দেবেন। বল প্রয়োগ করে পুলিশ দলের অধিনায়ককে নির্দেশ দেবেন। এবং পুলিশ দলের অধিনায়ক কিভাবে গুলি চালাবেন, কিভাবে তিনি তার পার্টিকে বিন্যাস করবেন এই ব্যাপারে তিনি তার ওই অধিনায়কের স্ববিবেচনায় পরিচালিত হবে। তাহলে কি বলছে, পুলিশ দলের অধিনায়ককে উনি গুলি বর্ষণ বা বল প্রয়োগের জন্য নির্দেশ প্রদান করছেন। সমস্ত সদস্যকে ম্যাজিস্ট্রেট বলবেন না, উনি অধিনায়ককে বলবেন। তাহলে বেআইনি সমাবেশ গুলি বর্ষণের জন্য ম্যাজিস্ট্রেট কাকে নির্দেশ দেবেন, অধিনায়ককে নির্দেশ দেবেন। এবং অধিনায়কের থেকে আমরা যারা সদস্য আছি তারা বন্টন করে নেবেন, ঠিক আছে? এবং বল প্রয়োগ যে সমাবেশ সশস্ত্র দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেট বল প্রয়োগ এবং গুলি বর্ষণের জন্য কে সিদ্ধান্ত দেবে? সমাবেশে বল প্রয়োগ এবং গুলি বর্ষণের জন্য কে সিদ্ধান্ত দেবে? ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত গ্রহণ করবেন। ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে ম্যাজিস্ট্রেট। প্রস্তুত ধরন বুঝে রাখবেন। ম্যাজিস্ট্রেট যদি উজ্জ্ব থাকে, সামনে যা পাবো সেক্ষেত্রে পুলিশ অফিসারই এই গুলি বর্ষণ করবে। যখন এমসিকিউর মধ্যে ম্যাজিস্ট্রেট বা পুলিশ ম্যাজিস্ট্রেট খুঁজে না পাবেন তখন মনে রাখবেন এই কাজটা পুলিশ অধিনায়ক করবে, ঠিক আছে? তাহলে গুলি বর্ষণের যখন উনি নির্দেশ প্রদান করবেন এই নির্দেশ অধিনায়ককে দেবেন। এই অধিনায়ক প্রতিপালন করবে এবং বিন্যাস রূপে এই অফিসার স্ববিবেচনা ব্যবহার করবেন, কিভাবে কোন দিক গুলি করবেন কি না করবেন এই অধিনায়ক পুলিশ অফিসার কেন্দ্রিক এই কাজ করবে। এরপরে আসেন, এই গুলি বর্ষণের পূর্বে সতর্কবাণী উচ্চারণ করে। গুলি বর্ষণ সতর্কবাণী উচ্চারণ করা লাগবে। কি করা লাগবে? গুলি বর্ষণের পূর্বে বেআইনি সমাবেশের যদি আপনি অস্ত্র ব্যবহার করেন তাহলে অবশ্যই সতর্কবাণী উচ্চারণ করবেন। এই সতর্কবাণীকে উচ্চারণ করবে এই পুলিশি সতর্কবাণী উচ্চারণ করবে। এরপরে আসেন 4 নম্বর, গুলি চালনা যদি বন্ধ করার প্রয়োজন হয় বা গুলি চালনা নিষিদ্ধ করবে তখন এই ম্যাজিস্ট্রেট গুলি চালনা বন্ধ করবে। এই বন্ধের নির্দেশও তিনি অধিনায়ককে দেবেন। আপনি বন্ধের নির্দেশ কাকে দেবেন? অধিনায়ককে দেবেন। গুলি চালনা বন্ধ করার নির্দেশ তিনি অধিনায়ককে দেবেন এবং নির্দেশ দানের ক্ষমতা একমাত্র ওই ম্যাজিস্ট্রেটের আছে। যদি ম্যাজিস্ট্রেট যখন উপস্থিত আছে 151 তখন গুলি বন্ধের নির্দেশ ম্যাজিস্ট্রেট দেবেন। এরপর আসেন আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়। এই যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হলো এই বিষয়ে একটা প্রতিবেদন তিনি দাখিল করবেন। তিনি দাখিল করবেন, ম্যাজিস্ট্রেট দাখিল করবেন। যখন আগ্নেয়াস্ত্র ব্যবহার হয় তিনি 103 গমদে একটা প্রতিবেদন দাখিল করবেন। এখন আসেন পুলিশ ম্যাজিস্ট্রেটের কাজ কি এবার সংক্ষেপে বলে একবার। 1 নম্বরে লিখবেন, এই পুলিশ অফিসার যে ডিউটি বন্টন বা বিন্যাস করবে ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবে না। গুলি কখন বর্ষণ হবে বা বল প্রয়োগ করাবে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত দেবেন। গুলি বর্ষণ করার জন্য ম্যাজিস্ট্রেট পুলিশের অধিনায়ককে বলবেন। 3 নম্বর 4 নম্বর, গুলি বর্ষণের পূর্বে সতর্কবাণী উচ্চারণ করবেন। 5 নম্বর হচ্ছে গুলি বন্ধ করার জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ দেবেন। গুলি বন্ধের জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ দেবেন। 4 নম্বর, এই গুলি বর্ষণ সংক্রান্ত বিষয়ে একটা প্রতিবেদন দাখিল করবেন। এই হলো 54 কথা।
কিন্তু 54 কলাম মোট লেখা আছে কমসে কম 12টা লাইন। এই 12টা লাইন যদি আপনি দেখেও লেখেন বা মুখস্থ করেন তাহলে আপনার অনেক কষ্ট হবে, সময় পাবেন না। ঠিক আছে, আমরা কতটুকু জানি কতটুকু পারি সেই সম্পর্কে স্যাররা বুঝতে চেষ্টা করে। যখন আপনি মূল বই হুবহু প্রিন্ট করে দেবেন তখন স্যাররা বুঝবে এর দ্বারা কিছু হচ্ছে না। ঠিক আছে, আপনি মূল কিছু শিখতে পারেন, অতএব আপনি আপনার মতো করে লিখবেন, স্যাররা বুঝবে যে আপনি আসলে জানে বুঝে পড়ে লেখছেন। ঠিক আছে, এরপর আসুন 152। অধিনায়ক পুলিশ অফিসার কর্তৃক সশস্ত্র পুলিশ দলের নিয়ন্ত্রণ। অধিনায়ক পুলিশ অফিসার কর্তৃক সশস্ত্র পুলিশ দলের নিয়ন্ত্রণ। আমরা যে সশস্ত্র পুলিশ বিভিন্ন সময়, বেশিরভাগই আমরা সবাই কনস্টেবলে ভর্তি হই, তাহলে বিভিন্ন মিছিল মিটিং সমাবেশে যাই, আমরা কিন্তু সশস্ত্র পুলিশ সদস্য এই অথবা থানার থেকে সশস্ত্র পুলিশ মোতায়েন হতে পারে। ঠিক আছে, এই পুলিশ দলের অধিনায়ক কি কি ভূমিকা পালন করবেন, কে কি কাজ করবেন সেই সম্পর্কে অল্প কিছু ধারণা, এগুলো আমরা সবাই নিত্য নতুন কাজ পারবেন। এখন আসেন 152 হচ্ছে বিন্যাস করবেন অধিনায়ক। অধিনায়ক তাদেরকে এমন ভাবে, মানে অধিনায়ক ফোর্সদের, অধিনায়ক পুলিশের অধিনায়ক ফোর্সদের এমন ভাবে বিন্যাস করবেন যাতে অবস্থান অনুসারে যতটা সম্ভব কার্যকারী গুলির ক্ষেত্র থাকে। মানে আপনার গুলি এত দূরত্ব অবস্থান করবে না যাতে কার্যকারী সীমার বাইরে আপনাকে অবস্থান করা হয়। ঠিক আছে, এমন ভাবে বিন্যাস বা এমন ভাবে অবস্থান করবেন যাতে অবস্থান অনুসারে যতটা সম্ভব কার্যকর, মানে গুলির যে কার্যকারী ক্ষমতা গুলির ক্ষেত্র থাকে, যাতে আপনার মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে থাকে এতটুকু স্থানের মধ্যে অবস্থান করবেন। এরপরে 2 নম্বর কি বলছে, উচ্ছৃঙ্খল জনতা। উচ্ছৃঙ্খল জনতার কাছাকাছি আপনাকে নিয়ে যাওয়া হবে না। অধিনায়ক উচ্ছৃঙ্খল জনতার কাছাকাছি আপনাকে নেবেন না, এতটুকু বলবেন। উচ্ছৃঙ্খল জনতা থেকে অধিনায়ক আপনাকে দূরে সরা রাখবে বা অত নিকটে নিয়ে যাবে না। তারপরে 3 নম্বর, নিক্ষিপ্ত দ্রব্যাদি। নিক্ষিপ্ত দ্রব্যাদি আঘাত করানোর উদ্দেশ্যে পুলিশ দলকে যাতে বিস্তীর্ণ করা হয়, মানে সরায় রাখা হয়, মানে ভাগে ভাগ করা হয়, তবে তিনি তাদের এতদূর বিস্তীর্ণ করতে দিবেন না যাদের গুলি বর্ষণের কঠোর নিয়ন্ত্রণের জন্য তার ক্ষমতা অব্যাহত হয়। কি বলছে, এই যখন আপনি নিক্ষিপ্ত দ্রব্যাদি আঘাতের কামনার উদ্দেশ্যে, মানে যদি দ্রব্যাদি আপনাকে আমাকে আঘাত করে, দলকে এমন ভাবে বিন্যাস করবেন না যাতে ওই অধিনায়ক পরবর্তী আমাকে আপনাকে আর কন্ট্রোল করতে না পারে, এমন ভাবে উনি বিন্যাস করবেন না। তাহলে বাংলা হচ্ছে কি, এই যখন গোলাবারুদ নিক্ষেপ হবে তখন এমন দূরত্ব আপনারা আমাকে অবস্থান করবেন না যাতে ওই অধিনায়ক আপনাকে আর খুঁজে না পায়। অর্থাৎ অধিনায়ক এতটুকু দূরত্ব অবস্থান করাবেন যাতে সহজেই ওনার সাথে আমাদের লিয়াজে এবং কন্ট্রোলিং করতে পারেন। এরকম কিছু বলছে। এরপরে কি বলছে, এই অধিনায়ক অস্ত্রের সাথে ব্যারেট সংযুক্ত করার জন্য আদেশ দিবেন। আপনারা জানেন 303 যারা ব্যবহার করছেন আগেকার রাইফেল, ওইখানে ব্যারেট সংযুক্ত করা হয়। ব্যারেট কিন্তু সবসময় থাকে না, যেমন চায়না রাইফেলে ব্যারেট আছে, কিন্তু অন্যান্য যে আমরা যে অস্ত্র পাইছিলাম ওই অস্ত্রে আলাদা ব্যারেট সংযুক্ত করার জন্য, তাহলে অধিনায়ক ব্যারেট সংযুক্ত করার জন্য আপনাকে আদেশ দিবেন। অধিনায়ক ব্যারেট সংযুক্তের জন্য আদেশ দিবেন। এরপরে পঞ্চমে বলছে গুলি ভরার নির্দেশ, মানে লোড বা আনলোড করা। অস্ত্রে গুলি লোড করার জন্য পুলিশ অফিসার নির্দেশ দেবেন বা গুলি ভরার জন্য নির্দেশ দেবেন। গুলি বা বুলেট আপনি যে ভাষায় লিখতে পারেন। তাহলে অধিনায়ক অধিনায়ক যখন উপযুক্ত মনে করেন তখন তিনি গুলি ভরার জন্য নির্দেশ দেবেন। অধিনায়কের কথাই কিন্তু আমরা পরিচালিত হব। তাছাড়া নির্দেশ ছাড়াও গুলি ভরা কঠোরভাবে নিষেধ করে, ওনার নির্দেশ ছাড়া অবশ্যই অস্ত্রের মধ্যে গুলি প্রবেশ করাবেন না। এরপরে আসেন গুলি বর্ষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সাধারণত কোন দলে 10 জনের বেশি লোক না থাকে এমন ভাবে তিনি তার বাহিনীকে বিভিন্ন উপদলে বিভক্ত করবেন এবং প্রতিটি দলে একজন দায়িত্বশীল অধিনায়কের অধীনে ন্যস্ত করবেন। তাহলে যখন অধিনায়ক কতজন লোক দিয়ে ভাগ করবে, 10 জন লোক। অধিনায়ক কতজন লোক ভাগ করবে, 10 জন লোক সর্বনিম্ন তিনি এক এক স্থানে ভাগ করে রাখতেন। ঠিক আছে, এরকম এগুলো স্বাভাবিক যেগুলো আমরা পড়ি। তারপরে 7 নম্বর কি বলছে, দুই দিক থেকে আক্রান্ত হয়। যদি দুই দিক থেকে আক্রান্ত হয় তাহলে পুলিশ দলকে আপনি কিভাবে সাজাবেন, পুলিশ দলকে 2 ভাগে, উভয় দলের মাঝে তিনি ফাঁকা রাখতেন। পুলিশ দলকে 2 ভাগে ভাগ করবেন এবং উভয় দলের মাঝে তিনি ফাঁকা রাখতেন এবং এই ফাঁকা জায়গায় তিনি আসা যাওয়া করবেন যাতে নিয়ন্ত্রণ করা সহজ হয়। তাহলে পুলিশ দলকে উনি 2 ভাগে ভাগ, যদি দুই দিক থেকে আক্রান্ত হয়, দুই দিক থেকে আক্রমণ হয়, তাহলে উনি পুলিশ দলকে যে কোনো একদিকে মুখোমুখি অবস্থান করাবেন। পুলিশ দলের যে কোনো একদিকে মুখোমুখি অবস্থান করাবেন এবং 2 দলের মাঝে ফাঁকা রাখতেন। 2 দলের মাঝে ফাঁকা রাখতেন
যাতে তার নিয়ন্ত্রণ করতে সহজ হয়। পরিস্থিতি এরপরে বলছে 8 নম্বর, পরিস্থিতি যতটুকু অনুমোদন করে, পরিস্থিতি যতটুকু অনুমোদন করে ততটুকু তিনি কঠোরভাবে অনুসরণ করবেন। পরিস্থিতি যতটুকু অনুমোদন করে উনি ততটুকুই অনুসরণ করবেন। আপনারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার পড়ছেন, আত্মরক্ষার ব্যক্তিগত প্রভাবকালে কৃত কোনো অপরাধী অপরাধ না, কিন্তু আরেকটা কথা আছে, বল প্রয়োগ করার জন্য যতটুকু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার জন্য যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করবেন, তার বেশি বল প্রয়োগ করবেন না, 99 শর্তের মধ্যে আছে। ঠিক এরকম আপনি পুলিশ দলের অধিনায়ক, পরিস্থিতি যতটুকু অনুমোদন করে, আপনার বিবেচনায় পরিস্থিতি যতটুকু অনুমোদন করে ততটুকু দাঙ্গা নিয়ন্ত্রণের নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করবেন। তো যতটুকু আপনার করার দরকার ততটুকু করবেন, এর বেশি কম যেন না হয়, কেউ ক্ষতিগ্রস্ত কোনো পক্ষে না হয় বা কম বেশি হয়, এরকম কিছু বলছে। এখন আসেন 162 হালকা করে বলবো, সেইভাবে লাগতেন। তাহলে 162 সহজ সহজ কিরকম? 162 হলো অধিনায়কের দায়িত্ব কর্তব্য কি, তো যদি আপনি আগে পরে লেখেন, এখানে 8টা আছে, আপনি 7টা লেখলেন, 5টা লেখলেন, এতে আপনার বড় ধরনের ক্ষতি হবে না। আপনি 5টা লেখেন কিন্তু 5টা নিচে লেখেন না, 5টা নিচে লিখলে একটা বড়ই বেমানান। অধিনায়ক করে নিজেকে অধিনায়ক দাবি করবেন, আপনি ঘটনাস্থলে কি কি করবেন সেইগুলো আপনি তুলে ধরবেন। খালি অধিনায়ক পুলিশ অফিসার কর্তৃক সশস্ত্র পুলিশ দল সমূহ নিয়ন্ত্রণ করবেন। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? অবস্থান যতটুকু সম্ভব গুলি বর্ষণ থেকে গুলি বর্ষণের ক্ষেত্র বুঝে আপনি তাদেরকে দাঁড় করাবেন। অবস্থান এমন ভাবে বিন্যাস করবেন যাতে যাতে অবস্থান অনুসারে যতটা সম্ভব কার্যকারী গুলির ক্ষেত্রে থাকে, যাতে আপনার গুলির নিয়ন্ত্রণের মধ্যে থাকে। 2 নম্বর বলছে উচ্ছৃঙ্খল জনতা থেকে উচ্ছৃঙ্খল জনতার কাছাকাছি নেবেন না, উচ্ছৃঙ্খল জনতার কাছাকাছি নেবেন না। 3 নম্বরে বলছে বিস্তীর্ণ বিস্তীর্ণ এলাকায় আপনার পার্টিকে ভাগ করে দেবেন না, তাতে আপনার নিয়ন্ত্রণ করতে কষ্ট হবে, নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে যাবে। আপনার দলগুলোকে বিস্তীর্ণ এলাকায় দেবেন না, কাছাকাছি রাখবেন, যাতে আপনি অধিনায়ক তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপরে বলছে ব্যালেট সংযুক্ত করতে বলবেন। 4 নম্বরে বলছে ব্যালেট সংযুক্ত করতে বলবেন। 5 নম্বরে গুলি ভরা নির্দেশ দেবেন। আপনি পরিস্থিতি বুঝে গুলি ভরার জন্য নির্দেশ দেবেন বা গুলি লোড করার নির্দেশ দেবেন, এবং তা কঠোরভাবে এই গুলি বর্ষণের নিষেধাজ্ঞা থাকলেও আপনি পরিস্থিতি বুঝে কাজ করবেন। এরপরে 5 নম্বরে কি বলছে, দলে 10 জনের দলে আপনি ভাগ করতে পারেন। কয়জন? এক এক দলে 10 জন করে আপনি ভাগ করতে পারবেন, এবং একজন দায়িত্বশীল অধিনায়কের অধীনে ন্যস্ত করবেন। এই যে 10 জন করে ভাগ করলেন, এবং এর মধ্যে একজন দায়িত্বশীল দেবেন যে আপনি এই 10 জনের অধিনায়ক বা কমান্ডারিং করবেন। ঠিক আছে, এইভাবে। এরপরে কি করছে, দুই দিক থেকে যদি আক্রমণ করা হয় তাহলে আপনি 2 ভাগে ভাগ করবেন, এবং মাঝখানে কি রাখবেন? ফাঁকা রাখবেন। যদি একেবারেই না পারেন তখন একই কথা বা একের ভিতর থেকে অনেক কথা তখন এক এক পাটে পাটে লেখবেন, যেন আপনাকে বুঝতে আপনি যেন স্যার যেন বুঝতে না পারে যে আপনি জানেন না বা পারেন না। আপনি কলামগুলো ধারাবাহিক যে দিতে হবে এমন বিধিবিধান নেই, এটা এমনি রিডিং করতে থাকেন, তাতে মনে থেকে যাবে। এরপরে আছে যতটুকু পরিস্থিতি অনুমোদন করে আপনি ততটুকু কঠোর অনুসরণ করবেন, কঠোরভাবে এই সমাবেশ অনুসরণ করবেন। এই হলো 152। আসলে 153 অল্প পড়বে, 153 বেশি পড়ে না। আগ্নেয়াস্ত্রের ব্যবহার, 153 ক বলছে আগ্নেয় অস্ত্রের ব্যবহার। এইখানে আমাদের এবিদের পড়া স্যারদের পড়া থেকে বোঝে, যখন দেখে ফৌজদারি কার্যবিধি 45/153 153 খ দেওয়া, তখন উনি 46 যতবারই লেখে, গ্রেপ্তারের ক্ষেত্রে 46 যতবারই লেখে, তখন উনি 153 খ ব্যবহার করে। কি জন্য 153 খ ব্যবহার করলে ওনার এই সম্পর্কে কোন ধারণা নেই। এরপরে আত্মরক্ষার ক্ষেত্রে 153 ব্যবহার করে বসে। জিজ্ঞেস করলাম যে কারণ কি ব্যবহার করেন, কয় ডায়েরি আমাদের বই, দায়িত্ব করে না বইতে আছে। তারপরে আমি দেখলাম যে এটা বোঝার ভুল কি, কোন কোন সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এই যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সময় আমরা আত্মরক্ষা, তারপরে গ্রেপ্তার এবং বেআইনি সমাবেশ ক্ষেত্রে ব্যবহার করি, সেই সময় এই ধারার সাথে এটি ব্যবহার করা। কিন্তু এই ধারা 153 ধারা আর ওই 127-28 ধারা কিন্তু এক না। এই 153 প্রবিধান আর আত্মরক্ষা কিন্তু এক না। আত্মরক্ষা করতে যা আপনি তীরের ঘুষি মারি মারি মারতে পারেন, হ্যাঁ, এরপরে কি বিষ প্রয়োগ করে মারতে পারেন, এরপরে লাঠিতে বাড়িতে মারতে পারেন, তখন কি আত্ম, কিন্তু ওর বোঝার বলে আমাদের বোঝার বলছে
এই যে অস্ত্র ব্যবহার করে যদি মারা হয় সেই ক্ষেত্রে 153 ব্যবহার করা হয়। যাক, তারপরে বুঝাইছে, পরে বুঝতে সক্ষম হয়েছে। আমি বলছি গাইড দেখলেন কিন্তু আপনি বুঝলেন না। মূল বই যদি আপনারা আমরা সবাই নিরস্ত্র পরীক্ষা এবং কঠোর পরিশ্রম সবাই বোঝেন বলে আমি মনে করি। তাহলে 153 কখন আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে, যখন আত্মরক্ষা হবে, যখন আত্মরক্ষা আপনি মারি ফেলছেন, হট করে 153 ব্যবহার করবেন না। কারণ 153 যদি প্রশ্নটা থাকে এরকম কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আত্মরক্ষার ক্ষেত্রে 153 ব্যবহার করবেন, গ্রেপ্তারের ক্ষেত্রে 153 ব্যবহার করবেন, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে 53 ব্যবহার করবেন। কারণ 153 আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ফেলছেন। আগ্নেয়াস্ত্র যখন আপনি ব্যবহার করে ফেলছি তখন 153 বেআইনি সমাবেশ আসবে। তাহলে এরা যেমনটা বোঝে, আমি যেটা বুঝি, বিনা পরানে গ্রেপ্তার যেমন কোন কোন ধারা আছে, তাহলে সব জায়গায় বিনা পরান। তারপরে জেনারেল ডায়েরি যেমন 4টে ধারা আছে মনে হয়, 154, 55, সিআরপিসির পুলিশ আইনের হলো 44 এবং পুলিশ প্রবিধানের 377। এক মানে এই জেনারেল ডায়েরি সংক্রান্ত বিষয় তোমরা ওইটা আর এটা এক মনে করে নেবে যে এখানে আত্মরক্ষা মানে আবার ওই মানে 153 মানে আত্মরক্ষার সাথে হুবহু যাবে, প্রত্যেকবারই যাবে না, প্রত্যেকবার যাবে না। তাহলে আমরা অস্ত্র ব্যবহার করবো কোন কোন ক্ষেত্রে? এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করবো হচ্ছে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবো হচ্ছে যে আত্মরক্ষার ক্ষেত্রে 96 থেকে 106, এরপরে বেআইনি সমাবেশের ক্ষেত্রে 127 থেকে 128, এছাড়াও গ্রেপ্তারের ক্ষেত্রে 46। ঠিক আছে, এতটুকু আত্মরক্ষার ব্যক্তিগত দিক শেষ। এখন আসেন তল্লাশি পরোয়ানার আগে, পরে এবং সময় কি কি কার্যক্রম, এগুলো আমরা অনেকবার গাইডই করি। কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে, সময় এবং পরে কি কি কাজ সেই সম্পর্কে বলার মধ্যে দিয়েই আশা করি আজকের পড়া শেষ করব। তাহলে আজকের পড়া হচ্ছে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে কি কি নিয়ম বলে অবসরণ করতে হয়। 154 আপনি যখন অস্ত্র ব্যবহার করবেন তার পূর্বে 154 দ্বারা 154 বিধির পুলিশ প্রবিধান 154 বিধি অনুসরণ করবেন। সেগুলো কি করুন সংক্ষেপে করে খবর। এক ধরেন 154 ক, গুলি বর্ষণের পূর্বে বা আদেশ দানের পূর্বে অবশ্যই সতর্কবাণী উচ্চারণ করবেন। 154 এক, গুলি বর্ষণের পূর্বে বা আদেশ দানের পূর্বে সতর্কবাণী উচ্চারণ করবেন। গুলি বর্ষণের পূর্বে বা আদেশ দানের পূর্বে সতর্কবাণী উচ্চারণ করবেন। হুবহু মুখস্থ করতে হবে তেমন বিধিবিধান নেই। তারপরে কি বলছে, গুলি সবসময় নিয়ন্ত্রিত হবে। গুলি সবসময় নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুর প্রতি পরিচালিত হবে। গুলি হবে নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট বস্তুর উপর পরিচালিত হবে, এদিক ওদিক করানোর সুযোগ নেই। তাহলে গুলি যখন করবেন গুলি করার সময় নিয়ন্ত্রিত হবে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুর প্রতি এই গুলি পরিচালনা করবেন। একেবারে অপরিহার্য ক্ষেত্র ছাড়া কোন রকম বড় ধরনের ক্ষতি সাধন করা যাবে না। কোন ধরনের গুলি বর্ষণ করবার যাচ্ছেন, বড় ধরনের কোনো ক্ষতি সাধন করবেন না। অপরিহার্য ব্যতীত কোন প্রকার বড় ধরনের ক্ষতি করবেন না। যদি সংক্ষেপে লেখেন, বড় ধরনের কোনো ক্ষতি করা যাবে না। গুলি বর্ষণের পূর্বে আপনি কি করে জানলেন বড় ধরনের কোনো ক্ষতি করা যাবে না? যদি একেবারে প্রয়োজন না হয় তাহলে গুলি বড় ধরনের কোনো ক্ষতি করা যাবে না গুলি বর্ষণ করে অস্ত্র ব্যবহারের পূর্বে। এবং চতুর্থ বলছে উদ্দেশ্য সাধন হওয়ার সঙ্গে সঙ্গে, উদ্দেশ্য সাধন হওয়ার সঙ্গে সঙ্গেই গুলি বর্ষণ বন্ধ করবেন। উদ্দেশ্য সাধন হওয়ার সম্ভাবনা দেখলেই আপনি গুলি বর্ষণ বন্ধ করে দেবেন। এই 54 এগুলো সহজ আছে, মুখস্থ করে নেবেন। আর এই এমসিকিউ গুলো সহজ, এর ভিতরে সবই তো মুখস্থই করবেন, এমসিকিউ পারবেন। 155 গুলি বর্ষণের নির্দেশ এবং গুলি নিয়ন্ত্রণের নির্দেশ। তাহলে এখন আপনারা কার্যক্রম কি, আমরা এখন গুলি কার্যক্রম শুরু করে দিলাম, আগ্নেয়াস্ত্র ব্যবহার কার্যক্রম শুরু করে দিলাম। তাহলে গুলি বর্ষণের নির্দেশ ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশিত হবে। 155 ম্যাজিস্ট্রেট গুলি বর্ষণের নির্দেশ দেবে। যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে তাহলে পুলিশের অধীনে এই নির্দেশ দেবেন পরিস্থিতি বুঝে। তাহলে প্রথমে লাগবে গুলি বর্ষণের নির্দেশ দেবে ম্যাজিস্ট্রেট, কত পুলিশ পুলিশ পাবেন না বা অধিনায়ক পাবেন না, তাহলে বেলা লাগবে না। তাহলে চিন্তা প্রথমে লাগবেন গুলি বর্ষণের যদি ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার দেবেন, নির্দেশ দেবেন। ম্যাজিস্ট্রেট যদি থাকে তাহলে ম্যাজিস্ট্রেট দেবেন, ম্যাজিস্ট্রেট না থাকলে পুলিশ অফিসার যিনি অধীনে তিনি এই গুলি বর্ষণের নির্দেশ দেবেন। কঠোরভাবে বিধিনিষেধ আরোপ করবেন। এই গুলি বর্ষণের পূর্বে অবশ্যই অবশ্যই এই যে গুলি কার্যক্রম শুরু করলেন, ন্যূনতম ক্ষতি সাধন করবেন। ন্যূনতম ক্ষতি সাধন তাৎক্ষণিক ফল অর্জন যদি হয়, ন্যূনতম ক্ষতি সাধন তাৎক্ষণিক ফল অর্জন হলে তা আপনি কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করবেন।
কি করবেন, ন্যূনতম ক্ষতি সাধন হলে আপনি গুলি বর্ষণ বর্জন করবেন, আর করবেন না, সংক্ষেপে করি। তাহলে ন্যূনতম ক্ষতি সাধন করে তাৎক্ষণিকভাবে আপনি আপনি ফল কিভাবে তাৎক্ষণিকভাবে ফল অর্জন করা যায়, এবং সেক্ষেত্রে আপনি গুলি বর্ষণ বন্ধ করে দেবেন। সংক্ষেপে লেখা, মেলা লেখা তো পড়ার সময় নেই। এরপর 3 নম্বর বলেন, অতিরিক্ত গুলি যাতে বর্ষণ না হয়। অতিরিক্ত গুলি যদি বর্ষণ না হয়, যানবাহনের নিরাপত্তার স্বার্থে অনিবার্য কারণ বশত অর্ধেক, তাহলে কি করবেন, অতিরিক্ত গুলি বর্ষণ যেন না হয়, অতিরিক্ত গুলি বর্ষণ যেন না হয়, এবং যানমালের যেন ব্যাপক ক্ষতি না হয়। অতিরিক্ত গুলি বর্ষণ যেন না হয়, যানমালের যেন ব্যাপক ক্ষতি না হয়, এবং আপনার দলে যে সমস্ত সদস্য আছে অর্ধেক সদস্য যেন গুলি বর্ষণ থেকে বিরত রাখে, মানে অর্ধেক সদস্য যাতে একসঙ্গে গুলি বর্ষণ না করে, এগুলো আপনি খেয়াল করবেন। তাহলে 3 নম্বরে কি বললেন, অতিরিক্ত গুলি বর্ষণ করবেন না, এবং যানমালের জন্য ব্যাপক ক্ষতি না হয়। অতিরিক্ত গুলি বর্ষণ যেন একটা কলমিতে 2-3টে বানাবেন, তাহলে কি হয়, এই যে 2-3টে বানান যদি 8-10টা করে হিসাব করে পড়েন, স্যার আপনার আঙুল গুলি গুলি মিলে দেখতে নেবেন। মূল কথাগুলো দেন লেখলেন কি, অতিরিক্ত গুলি বর্ষণ করা যাবে না। অতিরিক্ত, এই ধরে এটা 155(3) গোয়া পড়তেছে, গোয়া পড়তে গেলে কয়টা বলে শোনেন, অতিরিক্ত গুলি বর্ষণ করা যাবে না, অতিরিক্ত গুলি বর্ষণ করা যাবে না, যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি করা যাবে না, যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি অনিবার্য বাসিত করা যাবে না, এবং আরো কি লাগতেন, একসঙ্গে অর্ধেকের বেশি লোক যাতে একসঙ্গে গুলি বর্ষণ না করে, অর্ধেকের বেশি লোক যেন একসঙ্গে গুলি বর্ষণ না করে। এমসিকিউ, একটা দলে যতগুলো সদস্য আছে কতগুলো দল সদস্য একসঙ্গে গুলি বর্ষণ করবে না, অর্ধেকের বেশি লোক একসঙ্গে গুলি বর্ষণ করবেন না। তাহলে আসেন 10 জন, দেখা গেলো 5 জন একসাথে, 6 জন একসাথে গুলি বর্ষণ করবেন না। এই যে কথাগুলো, 3-4-5টা কথা, মোট 4 বা 5টা, মোট আসলে 4, অনেক বড়। সেখানে আপনি 5টা-6টা লেখলেন, এটা আপনার ক্ষতি হবে না, বড় লাইন রাখবেন। এরপরে কি লাগবেন, দাঙ্গাকারী জনতা সরে যাবে বা ছত্রভঙ্গ হবার সামান্যতম লক্ষণ দেখা দিলে গুলি বর্ষণ বন্ধ করবে। এই দাঙ্গা বা বেআইনি সমাবেশে যারা আছে, যখন আপনি গুলি বর্ষণ করছেন, সামান্যতম লক্ষণ দেখবেন তারা সরে যাচ্ছে, গুলি বর্ষণ বন্ধ করবেন। তাহলে গুলি বর্ষণে যখন সামান্যতম যখন লক্ষণ দেখবেন তারা সরে যাচ্ছে বা চলে যাচ্ছে, তখন গুলি বর্ষণ বন্ধ করবেন। আরেকবার সংক্ষেপে বলি, 155(1) বলি, 155 প্রথমে লিখবেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি বর্ষণ হবে। 2 নম্বর, যদি শুধু মনে হয় তাকে 5টা পাইতেছেন না, ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে পুলিশ অফিসারের নির্দেশে, অধিনায়কের নির্দেশে গুলি বর্ষণ হবে। 3 নম্বরে লিখবেন, তিনে ধরেন 2 থেকে 3বার আছে, ন্যূনতম ক্ষতি সাধন হয় বা তাৎক্ষণিক ফল অর্জন করা যায় এমন ভাবে গুলি বর্ষণ করবেন। ন্যূনতম ক্ষতি করে তাৎক্ষণিক ফল অর্জন করা যায় এমন ভাবে গুলি বর্ষণ করবেন। ন্যূনতম গুলি বর্ষণ করে তাৎক্ষণিক ফল অর্জন করা যায় এমন ভাবে গুলি বর্ষণ করবেন। ঠিক আছে, তারপরে কি লিখবেন, গুলি বর্ষণের সময় কঠোর বাধা নিষেধ আরোপ করবেন। গুলি বর্ষণ করার সময় কঠোর বাধা নিষেধ আরোপ করবেন, যেন এলোপাতারি এবং গুলি যেখানে আপনি ছুড়ে মারছেন, পিছনে ভালো মানুষ আছে কিনা, নিরীহ নিরাপরাধ মানুষ আছে কিনা, তার গায়ে লাগবে কিনা, এগুলো আপনারা কঠোর ভাবে দেখতে বলা হয়েছে। এর ভাষ্যটা আছে ব্যাপক ব্যাখ্যা। এরপরে কি, 4 নম্বর হলো, অতিরিক্ত গুলি যাতে বর্ষণ না করা হয়, অতিরিক্ত গুলি বর্ষণ করা যাবে না, অতিরিক্ত বর্ষণ করা যাবে না, নিরাপত্তা হলো ব্যাপক যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন, যানবাহনের নিরাপত্তা যেন ব্যাপক ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। তারপর গুলি বর্ষণ করবেন না, অর্ধেকের বেশি সদস্য লোক একসঙ্গে গুলি বর্ষণ করবেন না, অর্ধেকের বেশি লোক একসঙ্গে গুলি বর্ষণ করবেন না। তারপরে কি, ন্যূনতম লক্ষণ, দাঙ্গাকারীদের সরে যাওয়া যদি দেখেন, দাঙ্গাকারীদের সরে যাওয়ার ন্যূনতম লক্ষ্য দেখা মাত্রে গুলি বর্ষণ বন্ধ করবেন। এই ছেলেগুলো গুলি করার সময়ের কাজ, এখন গুলি শেষ হয়ে যাচ্ছে, গুলির কার্যক্রম আগ্নেয়াস্ত্র আপনি ব্যবহার করে ফেলছেন, এখন আপনার আমার কাজ কি, পুলিশের অধিনায়কের কাজ কি, ম্যাজিস্ট্রেটের কাজ আমার আপনারা শুনে নেন, ম্যাজিস্ট্রেটের কাজ আমার আপনারা শুনে না। 156 পড়ার মধ্যে দিয়ে আশা করি শেষ হবে আমাদের আজকে ক্লাস আয়োজন। 156 কি, আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে পুলিশের করণীয়, এই যে আসতে পারে 100-199%, এই দিক থেকে এখানে থেকে এই প্রশ্নটা আসলে বেশি, আর বাকিগুলো আসে মাঝে মাঝে, কিন্তু 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে পুলিশের কি ধরনের করণীয় কাজ
সেই সম্পর্কে আলোচনা। তাহলে কি বলবেন, আমি আপনাদের সাথে সংক্ষেপে বলি। অধিনায়কের কাজ 1 নম্বরে আমি সংক্ষেপে বলবো, মৃত্যু ব্যক্তিকে মর্গে এবং আহতকে হাসপাতালে পাঠাবেন। তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন, যদি কোনো লোক মারা যায় তাহলে মৃত্যু ব্যক্তিকে মর্গে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠাবেন। সহজ, মৃত্যু ব্যক্তিকে মর্গে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠাবেন। 2 নম্বরে করে বলছে, গুলির খোসা সংগ্রহ করবেন, ইস্যুকৃত খোসার সঙ্গে মিলিয়ে রাখবেন। গুলির খোসা সংগ্রহ করবেন এবং ইস্যুকৃত গুলির সঙ্গে মিলিয়ে রাখবেন। এগুলো কিরা করবে, অধিনায়ক করবে। এরপরে কি বলছেন, চতুর্থ বলছে, 3 নম্বরে বলছে যে সংক্ষিপ্ত প্রতিবেদন। সংক্ষিপ্ত প্রতিবেদন অনুলিপি পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিআইজি এবং ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। সংক্ষিপ্ত প্রতিবেদন, সংক্ষিপ্ত প্রতিবেদন বা অনুলিপি পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং আইজি মহোদয়কে অবহিত করবেন। এছাড়া টেলিফোন যোগে আপনি সংবাদ পৌঁছাবেন। টেলিফোন, বেতার বার্তা অথবা মেসেজের মাধ্যমে, এখন বিভিন্ন মাধ্যম আছে, এই মাধ্যমে আপনি সংবাদ পৌঁছাবেন। আছে টেলিফোনের কথা, তাহলে আপনি টেলিফোনের মাধ্যমে আপনার পুলিশ সুপারকে আপনি সংবাদ জানাবেন যে আপনি এখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছেন। অধিনায়ক পুলিশ অফিসার কর্তৃক প্রতিবেদন প্রেরণ করবেন। অধিনায়ক পুলিশ অফিসার কর্তৃক প্রতিবেদন প্রেরণ করবেন। আপনি পুলিশ অফিসার, তাহলে পুলিশ অফিসার কর্তৃক আপনি প্রতিবেদন প্রেরণ করবেন। আসসালামু আলাইকুম।